আজকের ভিডিওটিতে পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যা বন্টন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমরা ভারতবর্ষের জনসংখ্যা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। তো প্রথমটি হচ্ছে দেখো যে আমাদের দেশ ভারতবর্ষ জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। আর পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 17.5% ভারতবর্ষেই বসবাস করে। আর 2011 সালের জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষের মোট যে জনসংখ্যা ছিল সেটা হচ্ছে 121,58,54,977 জন বা 1.21 বিলিয়ন। আর জনঘনত্ব ছিল হচ্ছে প্রতি বর্গ কিমিতে 382 জন। আর আরেকটা বিষয় বলে রাখি যে 2011 সালেতেই আমাদের লাস্ট জনগণনা হয়, তারপর থেকে এখনো পর্যন্ত জনগণনা হয়নি। তো অফিসিয়ালি আমাদের কাছে যে ডেটাটি আছে সেটা হচ্ছে 2011 সালের লাস্ট জনগণনার তথ্যটি। তো আজকের ভিডিওটিতে যাবতীয় যা কিছু আলোচনা করা হবে সমস্তটাই 2011 সালের জনগণনার যে তথ্যটি আছে সেই তথ্যের উপর ভিত্তি করেই আলোচিত হবে। তো এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যার যে আঞ্চলিক যে বন্টন সেই বন্টনটি কিভাবে। তো দেখো 2011 সালের যে জনগণনা হয়েছিল সেই জনগণনার উপর ভিত্তি করে আমাদের ভারতবর্ষকে প্রধান 4টি জনবসতি অঞ্চলেতে ভাগ করা হয়েছে। যথা হচ্ছে যে অতি নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল, নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল এবং স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল আর অতি স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল। এবারে আমরা এই যে 4টি যে অঞ্চল, এই 4টি অঞ্চল সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব। তো প্রথমে আসি হচ্ছে যে এই অতি নিবিড় জনবসতি অঞ্চল। তো এখানেতে দেখো যে এই জনবসতি প্রতি বর্গ কিমিতে 500 জনেরও বেশি। আর যে রাজ্যগুলিতে এগুলো এই 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 অতি নিবিড় জনবসতি দেখা যায় সেটি হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, উত্তরপ্রদেশ, হরিয়ানা, তামিলনাড়ু, পাঞ্জাব এই রাজ্যগুলোতে। আর এই রাজ্যগুলোর মধ্যে এই উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে জনবহুল রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যটিতে আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি লোক বসবাস করে থাকে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি, চণ্ডীগড়, পুদুচেরি, দমন, দিউ, দাদরা ও নগর হাভেলিতে এই অতি নিবিড় জনবসতি লক্ষ্য করা যায়, যেখানেতে এই প্রতি বর্গ কিমিতে 500 জনেরও বেশি লোক বসবাস করে থাকে। আর এই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই দিল্লি হচ্ছে সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ দিল্লিতে সবথেকে বেশি লোক বসবাস করে থাকে। এরপরে যেটা দ্বিতীয় যে বিভাগটি আছে সেটা হচ্ছে নিবিড় জনবসতি অঞ্চল। এখানেতে জনবসতি প্রতি বর্গ কিমিতে 251 থেকে 500 জন। আর রাজ্যগুলোর মধ্যে ঝাড়খণ্ড, গোয়া, অসম, মহারাষ্ট্র, ত্রিপুরা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উড়িষ্যা এই রাজ্যগুলো রয়েছে। তারপরেতে এই স্বল্প জনবসতি যুক্ত যে অঞ্চলটি রয়েছে তাতে এতে জনবসতি দেখা যায় এই প্রতি বর্গ কিমিতে 101 থেকে 250 জন। আর রাজ্যগুলোর মধ্যে উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মেঘালয়, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান, হিমাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড এগুলো রয়েছে। আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি যে জম্মু কাশ্মীর কিন্তু এখন আমাদের আর ভারতবর্ষের রাজ্য নেই, এটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। কারণ জম্মু কাশ্মীর আর লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে এই রাজ্যটি ভেঙে। যেহেতু 2011 সালে এটি রাজ্য ছিল, তো সেই কারণেতে জম্মু কাশ্মীরকে আমরা রাজ্য হিসেবেই ধরে আলোচনা করছি। এরপরে দেখো 4 নাম্বার যে অঞ্চলটি আছে সেটা হচ্ছে অতি স্বল্প জনবসতিযুক্ত অঞ্চল। এখানেতে জনবসতি প্রতি বর্গ কিমিতে 100 জনেরও কম। আর রাজ্যগুলোর মধ্যে দেখো মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম এগুলো রয়েছে এবং সিকিম হচ্ছে ভারতের সবথেকে জনবিরল রাজ্য। সবথেকে কম মানুষ এই রাজ্যতে বসবাস করে থাকে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ রয়েছে এবং লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের সবথেকে জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল। মানে সবথেকে কম লোক এই লাক্ষাদ্বীপেতে বসবাস করে থাকে। এই হচ্ছে 4টে অঞ্চল। এবার দেখো এখানে একটি মানচিত্র আছে, যে মানচিত্রতে খুব সুন্দরভাবে এই জনঘনত্ব অনুযায়ী ভারতবর্ষের রাজ্যগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে এবং এখানেতে ইন্ডেক্সে বলেও দেওয়া রয়েছে যে এই কালার দিয়ে যে কোন জায়গাটাতে ভারতের
জনসংখ্যার পরিমাণটা সবথেকে বেশি, কোন কোন রাজ্যতে সবথেকে বেশি পরিমাণেতে লোক বসবাস করে থাকে। তো এখানটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানেতে এই জনঘনত্বের ভিত্তিতে কোন কোন জায়গাতে সবথেকে বেশি পরিমাণেতে লোক বসবাস করে। এবারেতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এই জনসংখ্যার যে বন্টন আছে আমাদের ভারতবর্ষের, এর তারতম্যের কারণ। কারণ আমরা যেটা দেখলাম যে আমাদের ভারতবর্ষতে সব জায়গাতে জনসংখ্যা কিন্তু সমানভাবে বন্টিত হয়নি। তো তার যে কারণ, সেই কারণগুলো সম্পর্কে এবারেতে আলোচনা করব। তো প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের পার্থক্যের কারণেতে ভারতে অসম জনসংখ্যার বন্টন পরিলক্ষিত হয়ে থাকে। এটা ভারতবর্ষের জনসংখ্যার একটি অন্যতম বৈশিষ্ট্য যে আমাদের ভারতবর্ষ এত বড় দেশ, সেই দেশেতে বিভিন্ন এই প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের পার্থক্যের দরুন জনসংখ্যা অসমভাবে বণ্টিত হয়েছে এবং ভারতের মোট জনসংখ্যার প্রায় 50%ই সমভূমিতে বসবাস করে থাকে। আর হিমালয় পার্বত্য অঞ্চলে জনসংখ্যার বন্টনও যেমন কম, তেমনি মালভূমি অঞ্চলেতেও মাঝারি। কারণ আমাদের ভারতবর্ষে হিমালয়ের মতন পার্বত্য অঞ্চল আছে, আর দাক্ষিণাত্যের মতন মালভূমি অঞ্চল রয়েছে এবং গাঙ্গেয় সমভূমির মতন বড় সমভূমি অঞ্চল রয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষের বেশিরভাগ জনসংখ্যা এই সমভূমিতে, গাঙ্গেয়, সিন্ধু, শতদ্রু বা গঙ্গা, ব্রহ্মপুত্রের যে সমভূমি অঞ্চল আছে তাতে বসবাস করে থাকে, বা ভারতের যে উপকূলীয় যে সমভূমি অঞ্চল রয়েছে তাতে বসবাস করে থাকে এবং পার্বত্য এবং মালভূমি অঞ্চলগুলোতে মাঝারি থেকে কম জনসংখ্যা লক্ষ্য করতে পারা যায়। তো এবারেতে এই যে কারণগুলো, এগুলোকে আমরা আরও ডিটেলেতে আমরা আলোচনা করব যে কি কি কারণেতে এই অসম বন্টন পরিলক্ষিত হয়। তো প্রথমে আসি হচ্ছে প্রাকৃতিক কারণগুলো। তো প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম হচ্ছে ভূপ্রকৃতি। তো সিন্ধু গঙ্গা সমভূমির উর্বর পলি দ্বারা আবৃত হওয়ায় কৃষিজ ফসল উৎপাদনের উদ্ভিদের পুষ্টিমৌলের অভাব হয় না। আর এই অঞ্চলের বিস্তীর্ণ সমভূমিতে কৃষি, শিল্প, বাণিজ্যের প্রসার ঘটায়, জনঘনত্ব অনেক বেশি। তো আমরা যেটা দেখলাম যে আমাদের ভারতবর্ষের প্রায় 50% জনগণ এই সমভূমিতে বসবাস করে থাকে। যেহেতু এই নদী গঠিত এই সমভূমি উর্বর পলি দ্বারা গঠিত হয়, সেই কারণেতে উদ্ভিদ বৃদ্ধি পাওয়ার যে পুষ্টিমৌলগুলো সেগুলো পর্যাপ্ত পরিমাণেতে থাকে, যেটার কারণেতে এখানেতে কৃষিকাজ খুব ভালো হয়। আর সমতল অঞ্চল থাকার জন্য শিল্প স্থাপন করা, যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, যার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা স্থাপন করা যথেষ্ট সহজসাধ্য হয়, যে কারণেতে সমভূমিতে সবথেকে বেশি পরিমাণেতে মানুষ বসবাস করা পছন্দ করে। আর হিমালয় পার্বত্য অঞ্চলেতে দেখো যে বন্ধুর ভূপ্রকৃতি এবং প্রাকৃতিক পরিবেশ অনেকটা প্রতিকূল হওয়ার দরুন এই পরিবহন ব্যবস্থা, শিল্প প্রভৃতি গড়ে তোলার পক্ষে প্রতিকূল, যে কারণে কৃষিকাজও কষ্টসাধ্য, ব্যয়বহুল। তাই জনসংখ্যার যে ঘনত্ব সেটা যথেষ্ট কম সমভূমির সাপেক্ষে এই পার্বত্য অঞ্চলেতে বা মালভূমি অঞ্চলেতে জনবসতির ঘনত্ব যথেষ্ট কম। তো ভূপ্রকৃতি এইভাবে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার যে বন্টন তাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরেতে আসছে হচ্ছে নদ নদী। তো আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ, প্রচুর নদী রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে এবং ভারতবর্ষের মালভূমি অঞ্চলগুলো থেকে প্রচুর নদ নদীর সৃষ্টি হয়েছে, যেগুলো তার মধ্যেই গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরীর মতন রয়েছে। যে সমস্ত নদীর যে উর্বর পলিগঠিত যে সমভূমি অঞ্চল, সেখানেতে চাষবাস ভালো হওয়ার দরুন খুব স্বাভাবিকভাবেই সেখানেতে জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি। তারপরে আসছে জলবায়ু। জলবায়ু কিন্তু যেকোনো দেশের জলবায়ু, এই যে উপাদানগুলো আছে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, এগুলো জনবন্টনেতে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে এবং ভারতেও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে দেখা যায় যে উপকূল অঞ্চলেতে জলবায়ু সমভাবাপন্ন হওয়ায় জনঘনত্ব সেখানে খুব বেশি। মানে খুব বেশি উষ্ণ হয় না, খুব বেশি শীতল হয় না। একটা সমভাবাপন্ন ভাব দেখা যায় উপকূল অঞ্চলগুলোতে। যে কারণেতে জনসংখ্যার ঘনত্ব এখানে খুব বেশি। সেই তুলনায় মানে হিমালয়ের যে উচ্চ পার্বত্য অঞ্চল আছে সেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং মরুভূমি অঞ্চলে প্রচণ্ড উষ্ণতার জন্য এখানে জনসংখ্যা যথেষ্ট কম, জনবসতি খুবই কম। আরেকটা আছে আমাদের ভারতবর্ষের যে উত্তর-পূর্বের যে পাহাড়ি যে রাজ্যগুলো রয়েছে, পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো যেগুলো রয়েছে, সেখানেতে জলবায়ুটা স্যাঁতসেঁতে প্রকৃতির। তো যে কারণেতে আর্দ্র স্যাঁতসেঁতে প্রকৃতি হওয়ার জন্য সেখানে জনবসতি পরিমাণ কিন্তু যথেষ্ট কম। তো জলবায়ু আমাদের ভারতবর্ষের জনসংখ্যার বন্টনকে এভাবে নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আসছি হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা দেখো রয়েছে এই যে গঙ্গা সমভূমি ও উপকূলের সমভূমি উর্বর পলিমৃত্তিকায় আবৃত হওয়ায় জনঘনত্ব খুব বেশি। কারণ পলিমৃত্তিকাতে চাষবাস খুব ভালো হয়, যে কারণেতে খুব স্বাভাবিকভাবেই সেখানেতে
আমাদের ভারতের মতন কৃষিভিত্তিক দেশেতে সমভূমি অঞ্চলেতে যেখানেতে চাষ খুব ভালো হয়, কৃষিকাজ ভালো হয়, বিভিন্ন ফসল খুব ভালো ফলে। তো সেই কারণে সেখানেতে খুব স্বাভাবিকভাবেই জনবসতি বেশি হবে। আর হচ্ছে দেখো যে মালভূমি মানে মালভূমি হওয়া সত্ত্বেও উর্বর রেগুর মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি হওয়ায় কৃষিকাজের উপর নির্ভর করে সেখানে জনবসতি গড়ে উঠেছে। আমাদের ভারতবর্ষের দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল আছে তাতে এই যে রেগুর মৃত্তিকা যেটাকে আমরা কালো মাটি যেটাকে বলি আমরা, যাতে তুলো চাষ খুব ভালো হয় আর তুলো একটা খুবই অর্থকরী ফসল। তো যে কারণেতে এই রেগুর মৃত্তিকাতে চাষ ভালো হওয়ার দরুন সেখানেতে খুব স্বাভাবিকভাবে জনবসতি কিন্তু যতটা কম হওয়ার দরকার ছিল মালভূমি অঞ্চলে তার থেকে কিন্তু অনেকটা বেশি সেইটা। কিন্তু দেখো এই হিমালয়ের পার্বত্য অঞ্চলেতে এই যে পর্জল মাটি আছে, ছোটনাগপুরের ল্যাটেরাইট মাটি বা দক্ষিণ ভারতের অন্যান্য যে অঞ্চলগুলো আছে, মালভূমি অঞ্চল ছাড়া অন্যান্য যে অঞ্চল সেখানে লাল মাটি থাকা এগুলো খুব অনুর্বর মাটি। এখানেতে ফসল খুব একটা ভালো হয় না। যে কারণেতে খুব স্বাভাবিকভাবেই জনঘনত্ব এখানেতে যথেষ্ট কম। তো মৃত্তিকা নিঃসন্দেহে হচ্ছে আমাদের ভারতবর্ষের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে থাকে, জনসংখ্যার বন্টনকে। এরপরেতে আসছে হচ্ছে অর্থনৈতিক কারণ। তো অর্থনৈতিক কারণ কিভাবে কন্ট্রোল করে সেগুলো একটু দেখে নিই। তো দেখো ১ম এ আসছি কৃষিকাজ ও পশুপালন। তো উর্বর মৃত্তিকা ও বিস্তৃত সমভূমি শস্য উৎপাদনের বেশ উপযোগী। ফলে গাঙ্গেয় সমভূমি আর উপকূলের সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি। যেটা বারবারই আসছে আমাদের ভারতবর্ষের মতন কৃষিভিত্তিক দেশে যেখানে থেকেই কৃষিকাজ ভালো হবে, সেখানেতেই জনসংখ্যা বেশি থাকবে, বসতি স্থাপন করবে। তো খুব স্বাভাবিকভাবেই পলিগঠিত উর্বর সমভূমি যে অঞ্চল রয়েছে, সেই সমভূমি অঞ্চলেতে কৃষিকাজ ভালো হওয়ার দরুন সেখানে জনঘনত্ব বেশি। আবার দেখো যে এই যে গুজরাটের যে অংশটা আছে, গুজরাটের উত্তর অংশতে যেখানে কৃষিকাজ কিন্তু খুব ভালো নয়। মাটি কৃষিকাজের খুব একটা বিশেষ উপযোগী নয়, শুষ্ক অঞ্চল। তো সেখানেতে পশু ক্ষেত্র গড়ে উঠেছে কারণ ঘাস জন্মায় খুব ভালো। যে কারণেতে পশুচারণ ক্ষেত্র আছে। তো সেইখানেতে এই পশুচারণের উপরেতে ভিত্তি করে আ সেখানে জনঘনত্ব বেশি। এরপরে আসে শিল্প। খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক নিয়ন্ত্রক এই শিল্প। তো ভারতের যে সমস্ত অঞ্চলেতে এই বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে, শিল্পাঞ্চল গড়ে উঠেছে, সেখানেতে জনঘনত্ব বা জনবসতি খুবই বেশি। তার কারণ শিল্পাঞ্চল মানেই সেখানেতে কর্মসংস্থান হবে। আর কর্মসংস্থানের জন্য সেখানে আস্তে, আস্তে বসতি গড়ে উঠবে। তো যেরকম দেখো এই যে হুগলি নদীর উভয় তীরেতে আ যেখানেতে পাট শিল্পের বিকাশ লাভ করেছে। তারপর হলদিয়া, দুর্গাপুর, আসানসোল, মুম্বাই, পুনে, আহমেদাবাদের মতন বিভিন্ন বা ভারতবর্ষে আরো অন্যান্য যে সমস্ত শিল্পাঞ্চলগুলো রয়েছে, শিল্পকেন্দ্রগুলো রয়েছে যেখানেতে বিভিন্ন রকমের শিল্প স্থাপিত হয়েছে, শিল্পকেন্দ্র। সেখানেতে জনসংখ্যার পরিমাণটা অনেকটাই বেশি, জনঘনত্ব বেশি এবং এটার প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে কর্মসংস্থান। কাজের টানেতে মানুষ এখানেতে এসে বসতি স্থাপন করে এবং এই শিল্পকেন্দ্রগুলোতে কাজকর্ম করে। তো যে কারণে শিল্পাঞ্চলগুলোতে খুব স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য অঞ্চলের থেকে জনসংখ্যার পরিমাণ বা ঘনত্ব খুব বেশি। এরপরেতে দেখো রয়েছে যে সামাজিক ও সাংস্কৃতিক কারণ। এর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে নগরায়ন। অর্থাৎ নগরায়ন হলে জনঘনত্ব ক্রমশ বাড়ে। যেমন ভারতের মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদে প্রভৃতি নগরেতে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ৬,০০০ জনেরও বেশি। কারণ নগরায়ন হলে সেখানেতে কর্মসংস্থান, সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রগুলোতে সেগুলো বৃদ্ধি পেতে থাকে। শিক্ষা, স্বাস্থ্যর দিক থেকে সেগুলো। তো যে কারণেতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন গ্রামাঞ্চলগুলো থেকে এই নগরেতে বা শহর নগরেতে মানুষ বসবাসের জন্যে, কাজকর্মের জন্যে আসে এবং খুব স্বাভাবিকভাবেই জনসংখ্যা বাড়তে থাকে। তো নগরায়ন আমাদের ভারতবর্ষেতে জনসংখ্যার বন্টনেতে একটা অন্যতম নিয়ন্ত্রক। তারপরে যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ উন্নত যোগাযোগ ব্যবস্থাযুক্ত অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পায়। সমভূমি অঞ্চলেতে সড়কপথ, রেলপথ প্রভৃতি জালের মতন বিস্তৃত বলে এই অঞ্চলে জনঘনত্ব বেশি। অর্থাৎ সড়ক পথের মানে সমভূমি অঞ্চলেতে কি হয়? যেহেতু সমতল ভূমি সেইজন্যে খুব স্বাভাবিকভাবেই এই যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থাকে খুব সহজে গড়ে তুলতে পারা যায়। আর এই সমস্ত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার সঙ্গে মানে যে সমস্ত প্রধান যে কেন্দ্রগুলো হয়, সেই কেন্দ্রতে খুব স্বাভাবিকভাবে দেখবে কোনো বড় রেল জংশনকে কেন্দ্র করে বা বড় কোনো আম যোগাযোগ ব্যবস্থার যে কেন্দ্রগুলো হয়, সেখানে কেন্দ্র করে জনসংখ্যা বৃদ্ধি পায়। কারণ বিভিন্নভাবে সেখানেতে কর্মসংস্থান হয়ে থাকে, বিভিন্ন কাজকর্মের সুযোগ তৈরি হয়। যে কারণেতে খুব স্বাভাবিকভাবেই জনসংখ্যার ঘনত্ব সেখানেতে বেশি। কিন্তু দেখো আবার হিমালয়ের মতন পার্বত্য অঞ্চলেতে যেখানে যাতায়াত ব্যবস্থা অত উন্নত নয়, যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত নয় বলে জনঘনত্ব কিন্তু কম। ঠিক আছে? তো এইটা।
এরপরে আসছে দেখো শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্রতে যেটা দেখা যাচ্ছে, দেখো যদি দেশ বিদেশের শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলোতে লোকজন এসে বসবাস করে। আমাদের পশ্চিমবঙ্গেতে যে শান্তিনিকেতনে যে বিশ্বভারতী আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখানে তাকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। ওই জায়গাটাতে খুব স্বাভাবিকভাবেতেই জনবসতি যথেষ্ট বেশি। কারণ আ দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিক্ষার্থীরা আ শিক্ষা গ্রহণের জন্য সেখানেতে আসে, যেখানেতে তারা বসবাস করে। আ যেটার কারণেতে আ সেখানে জনসংখ্যার কিন্তু যথেষ্ট বেশি। এরপরে দেখো যে ধর্মীয় স্থান, এই ভারতবর্ষের বিভিন্ন যে ধর্মীয় যে স্থানগুলো আছে, ধর্মীয় যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানেতে খুব স্বাভাবিকভাবে জনবসতির সংখ্যা বেশি। যেমন এই পুরী, হরিদ্বার, বারাণসী, তিরুপতি, কাশী, মথুরার মতন ধর্মীয় স্থানগুলোতে জনবসতি যথেষ্ট পরিমাণেতে বেশি। কারণ এখানেতে এই যে ধর্মীয় যে তীর্থক্ষেত্র যেগুলো হয়, এখানেতে প্রচুর মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসে, দেশ-বিদেশ থেকে আসে, সেখানেতে থাকে। আ তো এই কেন্দ্রগুলোকে আ ভিত্তি করে বিভিন্ন কর্মসংস্থান হয়, যেটা ভারতবর্ষের অন্যান্য স্থান থেকে মানুষকে সেখানেতে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করতে মানে আগ্রহ মানে আরো অ্যাট্রাক্ট করে। যেহেতু সেখানেতে কাজকর্মের সুযোগ তৈরি হয় এই ধর্মস্থানগুলোকে কেন্দ্র করে। তো যে কারণেতে আমাদের ভারতবর্ষে তোমরা লক্ষ্য করবে যে বিভিন্ন যে সমস্ত ধর্মক্ষেত্রগুলো রয়েছে, ধর্মস্থান যেগুলো রয়েছে, সেখানেতে অ্যা খুব স্বাভাবিকভাবেই জনবসতি বেশি। বিশেষ করে যেগুলো সমতল ভূমির যে সমস্ত ধর্মীয় যে সমস্ত স্থানগুলো রয়েছে। তোমরা যারা পুরীতে গিয়েছো, পুরীতে দেখলে দেখতে পাবে যে এই পুরীতে কিভাবে ওই পুরীর যে জগন্নাথ মন্দির আছে, সেই মন্দিরকে কেন্দ্র করে কিভাবে জনবসতি মানে একটা গোষ্ঠীবদ্ধ জনবসতি তৈরি হয়েছে। বারাণসীতেও যারা গিয়েছো তারাও দেখতে পাবে যে সেখানেতেও অ কিভাবে জনবসতির একটা গোষ্ঠীবদ্ধতা তৈরি হয়েছে। অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাট্রাক্ট করে বিভিন্ন জায়গা থেকে মানুষ সেখানেতে এসে বসবাস করার জন্য এই ধর্মীয় স্থানগুলো। সবশেষে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। অর্থাৎ জনসংখ্যার বন্টনেতে দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। যেরকম দেখো যে আমাদের এই যে ভারতবর্ষতে এই ১৯৪৭ সালেতে ১৫ই আগস্ট দেশভাগের সময় বা পরবর্তীকালেতে এই পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে বহু শরণার্থী ভারতেতে আসে। যারা পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা রাজ্যেতে বসবাস করে এবং যেটা সেই সময় আমাদের এই রাজ্যগুলোর বা পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের জনসংখ্যাকে যেরকম বাড়িয়েছে, ঠিক তেমনভাবে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা যে মানে এ নিয়ন্ত্রক যেগুলো আছে সেই সেই মানে ভারতের জনসংখ্যার একটা নিয়ন্ত্রক হিসেবে বন্টনের বা ঘনত্বের একটা নিয়ন্ত্রক হিসেবেও পরবর্তীকালেতে কাজ করেছে। তো দেশের রাজনৈতিক পরিস্থিতি দেশের জনসংখ্যার উপরে তো প্রভাব বিস্তার করেই, তার বন্টনের উপরে তো যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।